আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামান রচিত ইজি প্লাস আনবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলে বিষয় কারেন্ট লাইবিলিটিস অ্যান্ড কন্টিনজেন্সি দ্বিতীয় ফরম্যাট। শিক্ষার্থীগণ, প্রথম ফরম্যাটের অঙ্কগুলি আমরা বিগত দুইটি ক্লাসে সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা দ্বিতীয় ফরম্যাটের প্রথম অঙ্ক করব। তাহলে চলুন আমাদের বইয়ের ফরম্যাট নাম্বার 2 দেখে আসি। 2 নম্বর ফরম্যাট, এখান থেকেও আমাদের 4টি রিকোয়ারমেন্ট হবে। তো 4টি রিকোয়ারমেন্ট হলো: রিকোয়ারমেন্ট নাম্বার 1, প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি, প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি, আর শো দ্য নেসেসারি লেজার অ্যাকাউন্ট। খতিয়ান তৈরি করতে হবে, শো দ্য ব্যালেন্স শিট। এই 4টা রিকোয়ারমেন্ট আমাদের এখান থেকে সর্বোচ্চ হতে পারে। তো এখান থেকে বি পার্ট এবং সি পার্টে যে কোনো পার্টে অঙ্ক আসতে পারে। তো আসুন আমাদের বইয়ের প্রবলেম নাম্বার 1 এটা বের করুন। যাদের কাছে বই আছে তারা বইটা বের করে মেলাই নেন, আর যাদের কাছে বই নেই তারা খুব দ্রুত সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বারটি আছে, নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস থেকে অনলাইনে আপনার বইটা সংগ্রহ করার চেষ্টা করুন। অনলাইনে সংগ্রহ করলে আপনার সুলভ মূল্যে নিতে পারবেন। প্রবলেম নাম্বার 1 অঙ্কটি আমরা পড়ি। এখানে বলছে গ্রিন ড্রিম কোম্পানি হ্যাড দ্য ফলোইং সিলেক্টেড ট্রানজাকশন। এখানে কোনো ট্রানজাকশন আছে। ট্রানজাকশন নাম্বার 1 ফেব্রুয়ারি 1 তারিখে, ফেব্রুয়ারি 10 তারিখে, ফেব্রুয়ারি 28 তারিখে, 3টা ট্রানজাকশন আছে। এই 3টা ট্রানজাকশনের জেনারেল জার্নাল দিতে হবে। আর ফেব্রুয়ারি 28 তারিখে আরো 3টা আছে, এই 3টা অ্যাডজাস্টিং জার্নাল দিতে হবে। এখন রিকোয়ারমেন্টে বলছে জার্নালাইজ দ্য ফেব্রুয়ারি ট্রানজাকশন। প্রথমে জেনারেল জার্নাল এই ফেব্রুয়ারির 3টা এন্ট্রি। এরপর বলছে 2 নম্বর জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি অ্যাট ফেব্রুয়ারি 28। ফেব্রুয়ারি 28 তারিখের যে এন্ট্রিগুলো আছে এগুলো সব অ্যাডজাস্টিং করতে হবে। তো আসুন আমরা প্রথমে জেনারেল জার্নাল করি। জেনারেল জার্নালের ঘর তৈরি করলাম একটা, ডেট, পার্টিকুলার্স, রেফারেন্স, ডেবিট এবং ক্রেডিট টাকা। এখানে 3টে এন্ট্রি আমরা জাবেদা করব। প্রথমে 1 তারিখ, ফেব্রুয়ারি 1 তারিখে বলছে সাইন এ 1 লক্ষ টাকা 6 মান্থ 10% ইন্টারেস্ট বেয়ারিং নোট পেবেল টু সিটি ব্যাংক অ্যান্ড রিসিভ টাকা 1 লক্ষ ইন ক্যাশ। 1 লক্ষ টাকার নোট পেবেল ইস্যু করে আমরা 1 লক্ষ টাকা নগদ গ্রহণ করেছি সিটি ব্যাংক থেকে 6 মাস মেয়াদি 10% সুদে। তাহলে জাবেদা হবে ক্যাশ ডেবিট, নোট পেবেল ক্রেডিট 1 লাখ টাকা। বাস এইটুকু জাবেদা টু রেকর্ড দ্য ক্যাশ রিসিভ বাই নোট পেবেল। এরপরে 10 তারিখে বলছে ক্যাশ রেজিস্টার সেল টোটাল টাকা 44,000। ক্যাশ রেজিস্টার বলছে তাদের মোট নগদে বিক্রি হয়েছে 44,000, হুইচ ইনক্লুড ওর ভিতরে বলছে ওর মধ্যে 10% সেল ট্যাক্স, 10% সেল ট্যাক্স অন্তর্ভুক্ত আছে। তাহলে এর ভিতরে যদি 10% থাকে, সেল কত? সেল হচ্ছে 100 আর সেল ট্যাক্স 10, তাহলে 110 সমান 44,000। 44,000কে 110 দিয়ে ভাগ করবো, আর 100 দিয়ে গুণ করবো এবং 10 দিয়ে গুণ করবো। ট্যাক্স এবং সেল আলাদাভাবে পেয়ে যাবো। তা আসুন ক্যাশ ডেবিট 44,000 টাকা, সেল ক্রেডিট 44 ভাগ 110 গুণ 100। এরপরে সেল ট্যাক্স পেবেল 44 ভাগ 110 গুণ 10, এতে আসে 4,000 টাকা। 4,000 হচ্ছে সেল ট্যাক্স আর 40,000 হচ্ছে সেল, এতে মোট হলো 44,000 টাকা। বাস এই হলো আমাদের 10 তারিখের এন্ট্রি কমপ্লিট। এরপরে 10-এর পরে 28 তারিখ। দ্য পেরোল ফর দ্য মান্থ কনসিস্ট অফ সেল স্যালারি 40,000, অফিস স্যালারি 30,000। তাহলে 40 আর 30 কত? 70,000 টাকা। এই 70,000 টাকা আমাদের স্যালারি হিসেবে দেখাতে হবে। আচ্ছা, তো আমরা এখানে প্রথমে লিখি, দেখুন 28 তারিখে অফিস স্যালারি, সেল স্যালারি আছে 40 আর অফিস স্যালারি 30, মোট হলো 70,000 টাকা। এবার ক্রেডিট হবে, এখান থেকে কোম্পানি কেটে নেবে হচ্ছে অল ওয়েজেস আর সাবজেক্ট টু এ 8% FICA ট্যাক্স, এ টোটাল অফ 9,000 টাকা ফেডারেল ইনকাম ট্যাক্স উইথহেল্ড। দ্য স্যালারি পেইড অন মার্চ 1, আর মার্চ মাসের 1 তারিখে স্যালারি পেইড করা হবে। তাহলে স্যালারি পেবেল নামে থাকবে বাকি টাকা। তাহলে এখন আমাদের FICA 8% আর ফেডারেল ইনকাম ট্যাক্স 9,000 টাকা, এটা আমাদের বাদ দিয়ে তারপরে সেল ট্যাক্স পেবেল দেখাবে, তারপরে স্যালারি পেবেল দেখাতে হবে। তো লিখলাম FICA ট্যাক্স পেবেল 70,000-এর 8% 5600 টাকা, আর ফেডারেল ইনকাম ট্যাক্স পেবেল 9,000 টাকা। 70 থেকে 9,000 এবং 5600 বাদ দেওয়ার পরে 55,400 টাকা থাকে, এটাই হলো স্যালারি পেবেল। তাহলে স্যালারি পেবেল ক্রেডিট 55,400 টাকা। এই 28 তারিখের জাবেদা শেষ। ক্লিয়ার? আর কোনো জেনারেল জার্নালের এন্ট্রি নেই, এই 3টে এন্ট্রি ছিল। এরপরে আসুন অ্যাডজাস্টিং এন্ট্রি করতে হবে 28 তারিখের। এই সেই অ্যাডজাস্টিং 1 2 3, 3টা অ্যাডজাস্টিং আছে। The company developed the following adjustment data. Number 1, interest expenses of টাকা 833 has been incurred on the note. নোটের উপরে 833 টাকা সুদ হয়েছে, এর উপরে এই ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবেল ক্রেডিট জাবেদা লিখতে হবে।
ইন্টারেস্ট ডেবিট 833 টাকা, ইন্টারেস্ট পেবেল ক্রেডিট 833 টাকা। এই ইন্টারেস্টটা হিসাব করা লাগলো না, এখানে প্রশ্নপত্রে হিসাব করে দেওয়া আছে। আর যদি হিসাব করা লাগতো এভাবে হিসাব করতাম যে নোট পেবেল কত ছিল 1 লাখ টাকা, এই 1 লাখ টাকার উপরে সুদ কত, এই যে 10%, গুণ করতাম 10। এবার ফেব্রুয়ারির আমরা 1 মাসের হিসাব করতাম, তাহলে প্রথমে 1 লাখের উপরে 10% করে সেটাকে 12 মাস দিয়ে ভাগ দিয়ে 1 মাসের সুদ দেখাতাম। যাই হোক, 2 নম্বর বলছে এমপ্লয়ার পেরোল ট্যাক্স 8% এফআইসিএ আর 5.4% স্টেট আনএমপ্লয়মেন্ট ট্যাক্স অ্যান্ড 0.8 ফেডারেল আনএমপ্লয়মেন্ট ট্যাক্স। এই 3টা ট্যাক্স সরকারকে দিতে হবে কোম্পানির পক্ষ থেকে। তো এর জন্য আবার অ্যাডজাস্টিং শিক্ষার্থীগণ, বেতনের উপরে যে ট্যাক্সগুলো কাটা হয় সাধারণত কর্মচারীদের কাছ থেকে যেমন কেটে নেওয়া হয়, আবার কোম্পানিদের কাছ থেকেও সরকার ট্যাক্স নিয়ে থাকে। আর সেটাই হবে অ্যাডজাস্টিং এ দেখানো হচ্ছে। পেরোল ট্যাক্স এক্সপেন্সের ডেবিট, টাকাটা আগে লিখবো না। এফআইসি এর ট্যাক্স পেবেল ওই 70,000-এর উপরে 8% কোম্পানি দেবে 5600 টাকা। ফেডারেল আনএমপ্লয়মেন্ট বেকার ভাতার উপরে দেবে 70%, 70,000-এ 8%, 0.8% অর্থাৎ 560 টাকা। আর স্টেট আনএমপ্লয়মেন্ট ট্যাক্স দেবে 70,000-এর উপরে 5.4%, এতে আসে 3780 টাকা। 3780, 560 এবং 5600 যোগ করলে হলো 9940 টাকা। এই হলো আমাদের 2 নম্বর অ্যাডজাস্টিং শেষ। এবার 3 নম্বর অ্যাডজাস্টিং। Some sale were made under warranty of the unit sold under the warranty, বলছে যে ওয়ারেন্টির আন্ডারে বিক্রি করা হয়েছিল কিছু বিক্রয়, সেখান থেকে 500 ইউনিট আর এক্সপেক্টেড টু বি বিকাম ডিফেক্টিভ। এখানে 500 ইউনিট সেখান থেকে নষ্ট হয়ে গেছে। প্রতি ইউনিটের রিপেয়ার খরচ হচ্ছে রিপেয়ার কস্ট আর এস্টিমেটেড টু বি 100 টাকা পার ইউনিট। প্রতি ইউনিটে 100 টাকা করে রিপেয়ার খরচ হয়েছে। তাহলে কয়শো ইউনিট এরা? 500 গুণন 100। এই হচ্ছে আমাদের রিপেয়ার খরচ, হচ্ছে ওয়ারেন্টি খরচ। তাহলে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, ওয়ারেন্টি পেবেল ক্রেডিট 500 গুণন 100, 50,000 টাকা। এটাই আমাদের অ্যাডজাস্টিং নাম্বার 3। বাস, 2টা রিকোয়ারমেন্ট বলেছিল এখানে। তাই একটা জেনারেল জার্নাল ছিল আর একটা অ্যাডজাস্টিং জার্নাল ছিল। এরপরে আসুন 2 নম্বর অঙ্ক। এখানেও 3টে এন্ট্রি দেওয়া আছে ফেব্রুয়ারি মাসের, আর এখানে অ্যাডজাস্টিং এর জন্য 3টে আছে। বা 2টা রিকোয়ারমেন্ট, এটা আছে জেনারেল জার্নাল, এটা আছে অ্যাডজাস্টিং জার্নাল। এটা পারবেন আপনারা। 3 নম্বরে আসুন। 3 নম্বরে কিছু এন্ট্রি দেওয়া আছে, সেখানে রিকোয়ারমেন্ট বলা আছে 4টা। এই অঙ্কটা আমরা করি। দেখুন, the following are the selected transaction of এখানে বলছে 1 নম্বরে জানুয়ারির 2 তারিখে। জানুয়ারি 2 তারিখে আমাদের কি কি করতে বলা হয়? প্রিপেয়ার দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট কোয়ার্টারলি, এখানে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি করতে হবে। সেটা দেখুন, জার্নাল এন্ট্রি দেখাতে বলা হয়েছে ফর দ্য লিস্টেড ট্রানজাকশন অ্যান্ড ইভেন্ট। এই ঘটনা এবং যে সমস্ত লেনদেনগুলো হয়েছে এগুলোর জাবেদা দিতে হবে জেনারেল জার্নাল। তাহলে জানুয়ারির 2 তারিখে, ফেব্রুয়ারির 1 তারিখে, মার্চের 31 তারিখে, এপ্রিলের 1 তারিখে, জুলাইয়ের 1 তারিখে, সেপ্টেম্বরের 30 তারিখে, অক্টোবরের 1 তারিখে, ডিসেম্বরের 1 তারিখে এবং ডিসেম্বরের 31 তারিখে। এই হচ্ছে এন্ট্রি, এগুলো সব জাবেদা দিতে হবে। প্রথমে আমরা জাবেদার ঘর লিখলাম। এই জাবেদার ঘরে এবার আমরা প্রথমে লিখলাম জানুয়ারির 2 তারিখ, পারচেজ মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট, বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে ফ্রম ইউকেএম কোম্পানি $30,000, টার্ম 2/10 N/30। এখন 30,000 টাকার পণ্য যদি ক্রয় করা হয়, জাবেদা হবে পারচেজ ডেবিট অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট 30,000 টাকা। তারপরে ফেব্রুয়ারি 2 তারিখে বলছে, ফেব্রুয়ারি 1 তারিখে ইস্যু 9% 2 মান্থ 30,000 টাকার নোট ইউকেএম কোম্পানি ইন পেমেন্ট অফ অ্যাকাউন্ট। বলছে যে এই যে ইউকেএম কোম্পানির কাছ থেকে আমরা বাকিতে নিলাম 2/10, 10 দিনের জন্য, N/30, সর্বোচ্চ বকেয়া সীমানা ছিল কত? 30 দিন। তা 30 দিন হয়ে গেছে। এখন ফেব্রুয়ারি 1 তারিখে আমরা টাকা দিতে পারলাম না, কিন্তু আমরা তাকে একটা নোট দিলাম। তাই লিখলাম অ্যাকাউন্ট পেবেল ডেবিট নোট পেবেল ক্রেডিট 30,000 টাকা। এই যে অ্যাকাউন্ট পেবেল ডেবিট নোট পেবেল ক্রেডিট 30,000 টাকা। মার্চের 31 তারিখ, এটা কিন্তু 2 মাস মেয়াদি। তাহলে ফেব্রুয়ারির 1 তারিখ মানে ফেব্রুয়ারি যাবে আর মার্চ, ফেব্রুয়ারির মার্চ মিলে 2 মাস হবে নোট পেবেল। এখন মার্চের 31 তারিখে অ্যাক্রুড ইন্টারেস্ট 2 মান্থ ওয়ান ইউকেএম নোট, এই যে নোটের উপরে 30,000-এর উপরে কত পার্সেন্ট? 9%। 2 মাসের এখন ইন্টারেস্ট দেখাতে হবে। তো 31 তারিখে আসে আমরা ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট 30,000-এর উপরে 9% ভাগ 12 মাস গুণ 2 মাস, এটা 450 টাকা। আর নোট পেবেল ক্রেডিট, ইন্টারেস্ট পেবেল ক্রেডিট, তাহলে ইন্টারেস্ট ডেবিট ইন্টারেস্ট পেবেল ক্রেডিট 450। মার্চের 31 তারিখের পরে এপ্রিল 1 পেইড ফেস ভ্যালু অ্যান্ড ইন্টারেস্ট অন ইউকেএম নোট, নোট প্রদান করতে হবে, পেইড করতে হবে এপ্রিলের 1 তারিখে।
তাহলে 30,000 টাকার নোট এবং ইন্টারেস্ট হলো 450, এই দুইটা মিলে আমরা এপ্রিল মাসের 1 তারিখে দিয়ে দেবো নোট পেবেল ডেবিট 30,000 টাকা, ইন্টারেস্ট পেবেল ডেবিট 450 টাকা, আর ক্যাশ ক্রেডিট 30,450 টাকা। এরপরে জুলাই 1 পারচেজ ইকুইপমেন্ট ফ্রম কোরশেক ইকুইপমেন্ট পেইং টাকা 11,000। কোরশেকের কাছ থেকে আমরা কিনেছি ইকুইপমেন্ট, 11,000 টাকা পেইড করে দিয়েছি ইন ক্যাশ, নগদে। অ্যান্ড সাইন এ 10% 3 মান্থ নোট 40,000 টাকা। 11 আর 40 হলো 51,000 টাকা। তাহলে ইকুইপমেন্ট কত টাকার? 51,000 টাকার। জুলাই মাসের 1 তারিখে দাবিদার করি। এখানে ইকুইপমেন্ট 51,000 টাকা, ক্যাশ ক্রেডিট 11,000 টাকা, নোট পেবেল 40,000 টাকা ক্রেডিট। 40 আর 11 51,000 টাকার ইকুইপমেন্ট জুলাইয়ের 1 তারিখে শেষ। এরপরে সেপ্টেম্বর। এখন জুলাই মাসের 1 তারিখে আমরা যখন নোট ইস্যু করলাম 40,000 টাকা, সেটা ছিল 3 মাস মেয়াদি, 10% সুদ, 40,000 টাকা। তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, সেপ্টেম্বরের 30 তারিখে মেয়াদ শেষ হবে। তো বলছে অ্যাক্রুড ইন্টারেস্ট ফর 3 মান্থ অন কোরশেক নোট। কোরশেক নোটের উপরে 40,000 টাকার উপরে এখন 3 মাসের সুদ বকেয়া হয়েছে। সুদের রেট ছিল 10% হারে। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেবেল ক্রেডিট সেপ্টেম্বরের 30 তারিখে 40,000-এর উপরে 10% ভাগ 12 মাস গুণ 3 মাস। এরপরে আসি অক্টোবর। অক্টোবরের 1 তারিখে পেইড ফেস ভ্যালু অ্যান্ড ইন্টারেস্ট অন কোরশেক নোট। পরের দিন অক্টোবরের 1 তারিখে আমরা নোটটা পরিশোধ করে দিয়েছি মূল টাকা এবং সুদের টাকা সহ। তাই অক্টোবরের 1 তারিখে লিখেছি নোট পেবেল ডেবিট আর ইন্টারেস্ট পেবেল ডেবিট আর ক্যাশ ক্রেডিট 40,000 আর 1,000, মোট হলো 41,000 টাকা। ডিসেম্বরের 1 তারিখে কি ঘটনা হয়েছে? বড় ধার করা হয়েছিল 15,000 টাকা ফ্রম অটোগো ব্যাংকের থেকে by issuing a 3 month 8% note with a face value of 15,000 টাকা। 15,000 টাকা ফেস ভ্যালু নোট পেবেলের মাধ্যমে ধার করা হয়েছে। তাহলে ক্যাশ ডেবিট নোট পেবেল ক্রেডিট 15,000 টাকা। এই যে ডিসেম্বরের 1 তারিখে ক্যাশ ডেবিট নোট পেবেল ক্রেডিট। এটা কয় মাস মেয়াদি? এখন বলা হয়েছে 3 মাস মেয়াদি, কিন্তু ডিসেম্বর 31 1 মাস অতিবাহিত হয়ে গেছে। এখন মেয়াদ তো শেষ হয়নি, তাহলে নোটটা ব্যালেন্সে থেকে যাবে। তবে এই নোটের যে 1 মাস অতিবাহিত হয়েছে, এই 1 মাসের জন্য ইন্টারেস্ট হবে। রিকগনাইজ দ্যাট ইন্টারেস্ট এক্সপেন্স ফর 1 মান্থ অন অটোগো ব্যাংক নোট। এখন ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেবেল ক্রেডিট 1 মাসের জন্য 15,000-এর উপরে 8% সুদ, 12 মাস দিয়ে ভাগ, 1 মাস দেখুন 100 টাকা। বাস, ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা 2 নম্বর বলছে যে পোস্ট টু দা অ্যাকাউন্ট নোট পেবেলের একটা খতিয়ান দেখাতে হবে, ইন্টারেস্ট পেবেলের একটা খতিয়ান করতে হবে, আর ইন্টারেস্ট এক্সপেন্সের একটা খতিয়ান করতে হবে, আর অ্যাকাউন্ট পেবেল একটা খতিয়ান করতে হবে। তো আসুন আমরা খতিয়ানগুলো করি। বি নাম্বার রিকোয়ারমেন্টে প্রথমে নোট পেবেল। নোট পেবেলের ফেব্রুয়ারির 1 তারিখে নোট ইস্যু হয়েছিল 30,000 টাকার, সেটা এপ্রিলের 1 তারিখে পরিশোধ করে দেওয়া হয়েছিল ক্যাশের মাধ্যমে 30,000 টাকা। তাহলে এটা জিরো হয়ে গেছিল। জুলাইয়ের 1 তারিখে আমরা ইস্যু করেছিলাম ইকুইপমেন্টের সময়, ইকুইপমেন্ট কেনার সময় 40,000 টাকা। ওটা আবার অক্টোবরের 1 তারিখে পেইড করে দেওয়া হয়েছিল 40,000 টাকা, বাস মিটে গেছিল। ডিসেম্বরের 1 তারিখে আমরা এটা ইস্যু করেছিলাম 15,000 টাকা, এটা আর এখনো পরিশোধ করা হয়নি, 3 মাস পরে অর্থাৎ ফেব্রুয়ারিতে পরিশোধ করতে হবে। এখন আমাদের ডিসেম্বর 31-এ আর এখন ইন্টারেস্ট মানে পরিশোধ করা হয়নি বলে আমরা এইভাবে ব্যালেন্সটা রেখে দিলাম। নোট পেবেল 15,000 টাকা ব্যালেন্স, এই ব্যালেন্স সিডি থাকলো 15,000। ইন্টারেস্ট পেবেল একটা হয়েছিল মার্চের 31 তারিখে 450 টাকা, আর এটা হয়েছিল এপ্রিল মাসের 1 তারিখে, মার্চের 31 তারিখে যখন ইন্টারেস্ট হয়েছিল, তারপরে এপ্রিল মাসের 1 তারিখে পরিশোধ করে দেওয়া হয়েছিল 450। জাবেদার ভিতরে আমরা একটু দেখি। এই যে বলছে কি মার্চের 31 তারিখ থেকে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট 450 টাকা, আর ওই এপ্রিলের 1 তারিখে আবার ডেবিট হয়েছিল এই যে 450 টাকা ইন্টারেস্ট পেবেল। তো আমরা ইন্টারেস্ট পেইড হয়ে গেল এপ্রিল মাসে, ইন্টারেস্ট পেবেল এপ্রিল মাসের 1 তারিখে। আচ্ছা, এপ্রিল মাসে, এবার সেপ্টেম্বর মাসে 30 তারিখে ইন্টারেস্ট এক্সপেন্স হয়েছিল 1,000 টাকা, ওটা আবার পেইড করে দিয়েছিলাম সেপ্টেম্বরের পরে অক্টোবরের 1 তারিখে। আচ্ছা, ডিসেম্বরের 31 তারিখে পেবেল হয়েছিল 100 টাকা, এটার পরিশোধ করা হয়নি, অর্থাৎ সেই ব্যালেন্সটা এখন অবশিষ্ট আছে 100 টাকা। ইন্টারেস্ট এক্সপেন্স মার্চের 31 তারিখে একবার হয়েছে 450, এটা ডেবিট ব্যালেন্স, ডেবিট পয়সা রাখলাম। ইন্টারেস্ট পেবেল এটা ছিল সেপ্টেম্বরের 30 তারিখে ইন্টারেস্ট পেবেল, এটা ছিল 1,000 টাকা, এটা ওই ব্যালেন্সের সাথে এটা যোগ হলো, কারণ বছর শেষ না হলে এই নামিক হিসাবগুলো ক্লোজ হচ্ছে না। তো 450 সাথে 1,000 যোগ করলে 1450, আবার 31 ডিসেম্বর ইন্টারেস্ট পেবেল হয়েছে 100, তাহলে 1550 টাকা ব্যালেন্স সিডি থাকলো ডেবিট পয়সা।
ইন্টারেস্ট এক্সপেন্স। এবার আসুন ব্যালেন্স শিট, পার্টাল ব্যালেন্স শিট। নোট পেবেল আমাদের লাস্ট যে ছিল 15,000 ওইটাই নিতে হবে। ইন্টারেস্ট পেবেল লাস্টের ব্যালেন্স ছিল 100 টাকা, এটা নিতে হবে। আর ইন্টারেস্ট এক্সপেন্স ব্যালেন্স শিট তার এক্সপেন্স যায় না, এই জন্য আর আমরা এখানে লিখতে পারলাম না। তাহলে ওই দুটো আইটেমই ব্যালেন্স শিটে লায়াবিলিটি সেকশনে দেখাতে হলো। বাস ওকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা ছিল আমাদের 2 নম্বর ফরম্যাটের 3টে রিকোয়ারমেন্ট 4টে রিকোয়ারমেন্ট সহ অঙ্ক। আচ্ছা, এরপরে 4 নম্বর অঙ্ক এটাও পারবেন সেম একইভাবে। তো আলহামদুলিল্লাহ আমরা তাহলে 2 নম্বর ফরম্যাটে অঙ্কটা বাকিগুলো আপনারা দেখবেন, আর আমি বাকি ক্লাসগুলো ইউটিউবে আপনার আপলোড পরবর্তীতে দিয়ে দেবো। পাশাপাশি লাইভ ক্লাসে জুম অ্যাপসের মাধ্যমে আমি এই অঙ্কগুলো প্রত্যেকটা সমাধান করাই দিচ্ছি। আপনারা যারা যারা প্রয়োজন মনে করেন তারা সব যোগাযোগ করেন। এটা পেইড কোর্সে, রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে সীমিত কিছু সিট নিয়ে সামান্য কিছু রেজিস্ট্রেশন ফি নেওয়া হয়। তো আপনারা যদি আগ্রহী হন তাহলে মোবাইল স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ 2 নম্বর ফরম্যাট তাহলে আমরা শেষ করতে পারি। এবং তো আল্লাহ হাফেজ। আর আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার 3 নম্বর ফরম্যাট নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।